তো হচ্ছে সেট 8 এর আমরা রায়মার্টিনের এসএকিউগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন ছিল রিয়া উপকূল কাকে বলে। অর্থ কি, রিয়া একটি স্পেনীয় শব্দ যার অর্থ নদী উপত্যকার নিমজ্জমান অংশ। পর্বত ও নদী উপত্যকা তটরেখার সাথে আড়াআড়ি বা প্রায় সমকোণে অবস্থান করে নিমজ্জিত হলে যে উপকূল গড়ে ওঠে তাকে রিয়া উপকূল বলে। এক কথায় আমরা রিয়া উপকূল বলতে সেই উপকূল বলি যে কোনো নদী উপত্যকার নিমজ্জিত অংশকেই রিয়া উপকূল বলা হয়। এবার রিয়া উপকূল কেন সৃষ্টি হয় না, ভূ আলোড়নের ফলে উচ্চ পার্বত্য অঞ্চল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে উচ্চবিতে দেওয়া আছে, উচ্চ পার্বত্য অঞ্চল বা নদী উপত্যকা যদি নিচের দিকে বসে যায় কিংবা হিমবাহ গলা জল যদি সমুদ্রে মানে এসে জমা হয়ে সমুদ্রের জলতলের লেভেলটা উচ্চতাটা যদি বেড়ে যায় তখনই এই ধরনের রিয়া উপকূল সৃষ্টি হয়। যদি নদী উপত্যকা বা পার্বত্য অঞ্চল যদি ভূয়া আলোড়নের ফলে নিচের দিকে বসে যায় বা হিমবাহ গলা জল সমুদ্রে সঞ্চিত হয়ে যদি সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পায় তখন কি হয় না, এই নদী উপত্যকা জলে নিমজ্জিত হয়ে গিয়ে এই রিয়া উপকূলের সৃষ্টি করে। উদাহরণ কি, ভারতের কোঙ্কণ উপকূল, দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ড উপকূল, স্পেনের গালিসিয়ান উপকূল ইত্যাদি। নেক্সট কোশ্চেন, প্রবাল প্রাচীর কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়। ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অগভীর সমুদ্রে, ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অগভীর সমুদ্রে 25 ডিগ্রি নর্থ থেকে 25 ডিগ্রি সাউথ অক্ষাংশের মধ্যে প্রবাল প্রাচীর দেখা যায়। অ্যাকুইক্লুড কাকে বলে না, অ্যাকুইক্লুড হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো ওয়াটার ক্লোজ বা সাট। সংজ্ঞা কি না, ভূ অভ্যন্তরের যে সচ্ছিদ্র শিলাস্তর জল ধারণ করতে পারে কিন্তু জল সরবরাহ করতে পারে না তাকে অ্যাকুইক্লুড বলা হয়। জলটা ধরে রাখতে পারে কিন্তু সেই স্তর থেকে জল অন্য কোনো স্তরে সরবরাহ পৌঁছাতে পারে না বা সরবরাহ করতে পারে না, তাকে অ্যাকুইক্লুড বলে। বৈশিষ্ট্য কি না, জল ধারণ করতে পারে কিন্তু সে ক্ষমতাটা স্বল্প, প্রকৃতপক্ষে এটি জল রোধক স্তর। 2 হচ্ছে অ্যাকুইফারকে উপর এবং নিচে ঘিরে রাখে। 3 নম্বর, জল শোষণ করতে পারলেও প্রবেশ্যতা খুব কম। 4 নম্বর, এখান থেকে কূপ এবং নলকূপে জলের আগমন ঘটে না। অন্ধ উপত্যকা বা ব্লাইন্ড ভ্যালি কাকে বলে, পূর্ববর্তী নদী কাকে বলে, এগুলো হচ্ছে সেট 1 এ দেওয়া আছে। মলিসল বর্গের মৃত্তিকার উদাহরণ। মলিসল বর্গের মৃত্তিকা হলো 4 নজের মৃত্তিকা, চেস্টনাট মৃত্তিকা, 16 নেজ মৃত্তিকা। মালচিং কাকে বলে না, শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে শস্য সংগ্রহের পরে মাটির ওপর লতাপাতা, খড়কুটো, ঘাস, আগাছা বিছিয়ে রাখলে বৃষ্টিপাত এবং বায়ুর দ্বারা মৃত্তিকার ক্ষয় বাধা পায়। এই পদ্ধতিকে মালচিং বলে। মালচিং সাধারণত মৃত্তিকার ক্ষয় রোধ করার একটি পদ্ধতি। এর ফলে কি হয়, মাটির উপর যেহেতু এসব খড় বিচালি দিয়ে আচ্ছাদিত করে রাখা হয়, এক্ষেত্রে মাটির আর্দ্রতা বজায় রাখে এবং কৃষিক্ষেত্রে জলসেচের চাহিদা কমে। ওক্লুশন বা অন্তর্ধিত সীমানা কাকে বলে, এটি সেট 3 তে দেওয়া আছে। পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। দশ নম্বর কোশ্চেন এটি, জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। জলবায়ু যে পরিবর্তিত হচ্ছে তার দুটো নিদর্শন উল্লেখ করতে বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে কি, আমি একটু এখানে অনেকগুলো বেশি করে দিয়ে রেখেছি যাতে বুঝতে সুবিধে হয়। 1 নম্বর হচ্ছে শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণে বিংশ শতাব্দীতে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে এখানে 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস হবে। এখানে 0.7 ডিগ্রি সেলসিয়াস হবে। 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর, আফ্রিকার 2 উচ্চতম শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো এবং মাউন্ট কেনিয়ার বরফ দ্রুত হারে গলছে। জলবায়ু পরিবর্তন, যত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তত পর্বতের চূড়ায় যে বরফগুলো জমে আছে বা হিমবাহ আছে সেগুলো গলতে শুরু করেছে। 3 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরাই দেখতে পেলাম কিছুদিন আগে 2020-তে আমফান, তারই আবার 1 বছর পরে যশ, এভাবে হচ্ছে নানা রকম দুর্যোগ বিপর্যয়ের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 4 নম্বর, সাম্প্রতিককালে আন্টার্কটিকার রোন আইসশেলফ নামে যে হিমশৈল আছে তার পশ্চিম দিকে বিশাল বরফের চাই ভেঙে গেছে, এটি এখন মুক্তভাবে ওয়াডেল সিতে ভেসে আছে।
আলাস্কার প্রায় 10,000 হ্রদ শুকিয়ে গেছে। এগুলো সবই হচ্ছে জলবায়ু পরিবর্তনের নিদর্শন। তোমরা যে কোনো দুটো দিতে পারো বা প্রশ্নের নাম্বার অনুসারে সবগুলো দিতে পারো, যেরকম নাম্বার থাকবে সেরকম লিখবে। হাইড্রোফাইটের দুটি বৈশিষ্ট্য কি না, আংশিক বা সামগ্রিকভাবে জলে ডুবে থাকা বা ভাসমান থাকা উদ্ভিদকে জলজ উদ্ভিদ বলা হয়। মানে যে সমস্ত কিছু জলজ উদ্ভিদ আছে যেগুলো পুরোটাই জলের মধ্যে ডুবে থাকে, কেউ আংশিকভাবে ডুবে থাকে, কেউ পুরোটাই ভাসমান অবস্থায় থাকে, কারো মূল হচ্ছে মাটির মধ্যে পতিত থাকে। তাহলে এই ধরনের উদ্ভিদের দুটো বৈশিষ্ট্য হচ্ছে এদের কাণ্ড বায়ু গহ্বরযুক্ত হয়, স্পঞ্জের মতো নরম এবং দুর্বল প্রকৃতির হয়। ভাসমান মূলী উদ্ভিদ যেমন পদ্মের গ্রন্থিকাণ্ড দেখা যায়। মূলগুলি এদের ছোট হয়, সরু হয়, গুচ্ছাকার হয়, অস্থানিক দুর্বল প্রকৃতির হয়, মূলত্র ও মূলরোমহীন হয়। জীবনচক্র অধিকাংশ উদ্ভিদ একবর্ষজীবী, তবে কিছু উদ্ভিদ হচ্ছে বহুবর্ষজীবী, বহু বছর বাঁচে। জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ লেখো। জীববৈচিত্র্য বিনাশের কারণগুলোকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে নিই, এক নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণ আর মনুষ্য সৃষ্ট কারণ। তাহলে প্রাকৃতিক কারণের মধ্যে আছে জলবায়ুর পরিবর্তন, যেমন গ্রিন হাউস এফেক্ট, বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরের ক্ষয় ইত্যাদি। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ ও বিপর্যয়, যেমন ভূমিধস, দাবানল, ঘূর্ণবাত। 3 নম্বর আগ্নেয়গিরির অগ্নুদ্গম, মরুগ্রাস মানে মরুভূমির আয়তন ক্রমশ বেড়ে যাওয়া। এগুলো হচ্ছে জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক কারণ। আর মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে হচ্ছে এই যে পরিবেশ দূষণ, যত জনসংখ্যা বাড়ছে তত কি হচ্ছে না, পরিবেশ দূষণের পরিমাণ বাড়ছে, বন্যপ্রাণী শিকার করছে, জনসংখ্যা বৃদ্ধি, বাসস্থান ধ্বংস মানে এখানে মানে জীবকুলেরই বাসস্থান আমরা ধ্বংস করছি, বন কেটে আমরা বড় বড় শিল্প স্থাপন করছি, বড় বড় হচ্ছে আবাসন তৈরি করছি। এর ফলে কি হচ্ছে, ওই জায়গায় যে সমস্ত জীবকুল বসবাস করতো তারা তাদের বাসস্থান হারিয়ে ফেলছে। বিদেশি প্রজাতির অনুপ্রবেশ, যুদ্ধ, অপরিকল্পিত আইনি ব্যবস্থা, এগুলো হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলা হয় না, কিউমুলো নিম্বাস মেঘ থেকে খুব অল্প সময়ের মধ্যে মানে 1 মিনিটেরও কম সময়ে জলবাষ্প দ্রুত ঘনীভূত হয়ে শিলা ও বজ্রপাতের সঙ্গে অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটলে তখন তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। ঘন্টায় হচ্ছে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয় এখানে। অবস্থান কি না, কোথায় কোথায় আমরা এই ধরনের বৃষ্টি দেখতে পাবো, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হ্যাঁ, পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে এই ধরনের মানে প্রাকৃতিক ঘটনা ঘটে থাকে বা মেঘ ভাঙা বৃষ্টি দেখা যায়। প্রাইমারম্ভ কি না, প্রাইমারম্ভ হচ্ছে এটি ভূবিজ্ঞানী পেঙ্কের মতে ভূমি বিবর্তনের প্রাথমিক পর্বে ক্ষয়চক্র শুরু হওয়ার আগে বা ভূ উত্থানের পূর্বে যে বন্ধুরতাহীন নিম্ন সমভূমি বিরাজ করে তাকেই পেঙ্ক হচ্ছে প্রাইমারম্ভ নামে অভিহিত করেন। ইহা হচ্ছে প্রাথমিক ভূমিরূপ যার উত্থান ঘটে। এখানে ক্ষয়কার্যের অনেক নিদর্শন পাওয়া যায়। ইন্টারকালচার কাকে বলা হয় না, যে কৃষি পদ্ধতিতে একই জমিতে মূল শস্য চাষের মাঝে মাঝে আরো একটি বা দুটি অপ্রধান শস্য চাষ করা হয় তাকে ইন্টারকালচার বলে। হ্যাঁ, একটা অনেক মানে কিছু মূল শস্য চাষ হচ্ছে, তার মাঝে মাঝে খুব করে আরো কিছু অপ্রধান শস্য চাষ করা হয়। প্রকৃতি কি না একই জমিতে একই সময়ে বিভিন্ন সারিতে বিভিন্ন শস্য, যেমন বাজরা, অড়হর, তৈলবীজ, একই সঙ্গে বিভিন্ন শস্য চাষ হয়, একই জমিতে হয় এবং সেগুলোর জন্য বিভিন্ন সারি ভাগ করে দেওয়া থাকে। পৃথিবীর রাসায়নিক রাজধানী কাকে বলা হয় না, আমেরিকা যুক্তরাষ্ট্রের উইলমিংটন শহরকে পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয়। ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি, তাহলে বিশাখাপত্তনম। জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি কাকে বলে, পজিটিভ গ্রোথ রেট অফ পপুলেশন। ধনাত্মক বৃদ্ধি মানে যখন মানে মৃত্যু হারের তুলনায় জন্মহার বেশি হয়। কোনো অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে জন্ম হারের তুলনায় মৃত্যু হার অনেক কম হলে সেখানে জনসংখ্যা বৃদ্ধি ইতিবাচক হয়, একে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি বলে। এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছি মৃত্যু হারটা ক্রমশ কমে যাচ্ছে আর জন্ম হারটা ক্রমশ বেড়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, জনসংখ্যাও দ্রুত হারে ঊর্ধ্বমুখী, জনসংখ্যাও বাড়ছে। কারণ কি না, অনিয়ন্ত্রিত জন্মহার, অন্তর্মুখী পরিব্রাজনের মাত্রা বেশি। এর ফলে কি হয় না, দীর্ঘদিন ধরে এই অবস্থা স্থায়ী হলে দারিদ্রতা, কর্মহীনতা মানে বেকারত্ব, সাংস্কৃতিক অবক্ষয় মানুষের জীবনযাত্রাকে ক্রমশ গ্রাস করে। 2001 থেকে 2011 সালে ভারতের জনসংখ্যা 17.64% হারে বেড়েছে। পৌরপুঞ্জ কাকে বলে, এটাও হচ্ছে ফার্স্ট সেটে দেওয়া আছে। একসাথে লাগোয়া একগুচ্ছ শহরকেই এক কথায় পৌরপুঞ্জ বলা হয়।
ছত্তিশগড়ের প্রধান খনিজ কি না, ছত্তিশগড়ের প্রধান খনিজ হলো কয়লা। উন্নয়ন কাকে বলে না, কোনো অঞ্চলের মানুষ যখন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে সার্বিক উন্নতি ঘটে এবং সেই সঙ্গে পরিবেশের সংরক্ষণ এবং উন্নতি সাধন হয়, তখন তাকে বলা হয় উন্নয়ন। সেট 9 এর কোশ্চেন, মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কি? মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ হলো, এখানে হচ্ছে মরু অঞ্চলে যেহেতু উষ্ণতা খুব বেশি থাকে তাই এবং বৃষ্টিপাতও কম হয়, সেখানে কি হয় তার তুলনায় বাষ্পীভবন বেশি হয়, অধিক বাষ্পীভবন এবং স্বল্প বৃষ্টিপাত। সোয়াশ ও ব্যাকওয়াশ কি না, সোয়াশটা আমরা সেট 7 এ পড়েছি। গভীর সমুদ্র বা সমুদ্র থেকে যে ঢেউটা উপকূলের দিকে অভিমুখ হয়ে বা উপকূলের উপর আছড়ে পড়ে তটভূমিতে, সেটাকে আমরা কি বলি সোয়াশ। আবার ব্যাকওয়াশ বা পশ্চাৎগামী তরঙ্গ কাকে বলা হয় না, সোয়াশের জলরাশি তটভূমির সর্বাধিক ঢালু স্থান দিয়ে সমুদ্রের দিকে যখন আবার পুনরায় ফিরে আসে বা নেমে আসে বা প্রত্যাবর্তন করে, একে ব্যাকওয়াশ বা অন্তঃতরঙ্গ বা প্রতিসরণকারী ঢেউ বলে। ব্যাকওয়াশ বা জলরাশি তটভূমি থেকে সমুদ্রের দিকে প্রত্যাবর্তন করে। আর ব্যাকওয়াশকে কি বলা হয়, বিনাশকারী তরঙ্গ। কেউ যখন জলে ডুবে যায় তখন কি হয়, এই ব্যাকওয়াশই সেই মানে ডুবিয়ে দেয়। মানুষ মানে সোয়াশ কি করে না, গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ঠেলে দেয়, কিন্তু ব্যাকওয়াশ কি করে, টেনে নিয়ে গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে চলে যায়, আর তখনই মানুষ জলে ডুবে যায়। এই ব্যাকওয়াশকে তাই অপর নাম হচ্ছে বিনাশকারী তরঙ্গ। সামুদ্রিক ক্ষয় এবং বহন কার্যে এর প্রভাব গুরুত্বপূর্ণ। প্রবাল প্রাচীর বা কোরাল রিফ কাকে বলে? পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের 25 ডিগ্রি উত্তর থেকে 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণ সামুদ্রিক এলাকায় মৃত প্রবালকীট থেকে সৃষ্ট চুনময় পদার্থের সঞ্চয়ের ফলে গড়ে ওঠা উপকূল সংলগ্ন বলয় আকৃতির প্রাচীরকে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ বলা হয়। আমি আরেকবার বলে দিচ্ছি, পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সামুদ্রিক এলাকায় মৃত প্রবাল কীট থেকে সৃষ্ট চুনময় পদার্থের সঞ্চয়ের ফলে গড়ে ওঠা উপকূল সংলগ্ন বলয় আকৃতির প্রাচীরকে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ বলে। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ একটি বিখ্যাত প্রবাল প্রাচীর। নিক বিন্দু বা নিক পয়েন্ট কাকে বলা হয় না, ভূমিরূপের পুনর্যৌবনের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর নতুন যে বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকা ও পুরানো উপত্যকা ঊর্ধ্ব উপত্যকার পুরানো মৃদু ঢাল ও নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢাল মিলিত হয় তাকে নিকবিন্দু বলে। নদীর পুনর্যৌবন লাভের ফলে কি হলো, প্রথমে যে উপত্যকাটা ছিল, প্রথমে উপত্যকাটা এখানে ছিল, তারপরে কি হলো না আরো ক্ষয় করে উপত্যকাটাকে আরো গভীর করে ফেললো, ফলে পুরানো উপত্যকা এবং নতুন উপত্যকা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে আমরা কি বলি, নিক পয়েন্ট বলি। এখানে নিক পয়েন্টে কি হয়, এখানে একটা খাঁজ বা একটা খাড়া ঢালের একটা বিচ্যুতি ঘটে, তাই এখানে জলপ্রপাতের সৃষ্টি হয়, তাই নিক পয়েন্টে জলপ্রপাতের সৃষ্টি হয়। গতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে বা ডাইনামিক রেজুভিনেশন কাকে বলে? গিরিজনী বা মহীভাবক ভূ আলোড়নের ফলে ভূমির উচ্চতা উলম্ব বা তির্যকভাবে বৃদ্ধি বা ঢাল বৃদ্ধির কারণে নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা ফিরে পেলে ভূমিভাগ পুনর্যৌবন প্রাপ্ত হয়, একে গতিশীল পুনর্যৌবন লাভ বলে। এর কারণ কি কি কারণে গতিশীল পুনর্যৌবন লাভ ঘটে? এক নম্বর হচ্ছে কোথাও যদি ভূমির উত্থান ঘটে, দ্বিতীয়ত হচ্ছে উপকূল অঞ্চলে যদি অবনমন ঘটে বা ভূমিভাগ সমুদ্রের দিকে হেলে অবস্থান করে, এইসব ক্ষেত্রে গতিশীল পুনর্যৌবন লাভ ঘটে। আচ্ছা, নেক্সট কোশ্চেন ছিল পূর্ববর্তী নদী কাকে বলে? এটিও সেট 1 এ আছে। মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় লেখো, এটাও সেট 1 এ আছে। জীববৈচিত্র্যের উষ্ণক্ষেত্র কাকে বলে? সেট 1 এ আছে। বাণিজ্য বায়ুর মিলন বলয়কে কি বলা হয়? বাণিজ্য বায়ুর মিলন বলয় আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ নামে পরিচিত। জীববৈচিত্র্যের ক্ষুদ্রতম একক কি? জীববৈচিত্র্যের ক্ষুদ্রতম একক হলো আলফা বৈচিত্র্য। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম কি? গুজরাটের জামনগর। বৃহত্তম বা পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। কলকাতা বন্দরের সহযোগী বন্দরটির নাম কি? হলদিয়া বন্দর। ছত্তিশগড়ে অবস্থিত ভারতের বৃহত্তম লৌহ খনির নাম কি? বাইলাডিলা।
ডেঙ্গুর প্রাদুর্ভাব কি প্রকার বা কি ধরনের বিপর্যয়? এটি একটি জৈব বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টি কাকে বলে? এটি আগের সেটাই আলোচনা করেছি, সেটা এইটে আছে। এল নিনো কি? না, এল নিনো একটি স্পেনীয় শব্দ যার অর্থ হলো শিশুপৃষ্ঠ। সংজ্ঞা কি? না, গড়ে 2 থেকে 7 বছর অন্তর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর, যেখানে আমরা ওই পেরু বা হাম্বল শোট দেখেছিলাম, সেই পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর উত্তরমুখী, মানে যে স্রোতটা নিচ থেকে উপর দিকে যাচ্ছিল, উত্তরমুখী শীতল হাম্বল স্রোতের পরিবর্তে যে দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হয় বা প্রবাহ হয় এবং তা বিশ্ব জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে, তাকে এল নিনো বলা হয়। এল নিনোর প্রভাবে কি হয়? না, ভারতে খরার সৃষ্টি হয়। বৃষ্টিপাতের পরিমাণ মৌসুমী বায়ু দ্বারা যে পরিমাণ বৃষ্টিপাত হতো, যে বছর এল নিনোর প্রভাব বা এল নিনোর আবির্ভাব দেখা দেয়, সে বছর মৌসুমী বায়ু থেকে যে মৌসুমী বায়ু দ্বারা সংঘটিত বৃষ্টিপাতের পরিমাণ অনেকখানি কমে যায়, ফলে ভারতে খরার সৃষ্টি হয়। ঝুম চাষ কাকে বলে? না, ভারতের উত্তর পূর্বাঞ্চলে গারো, খাসি, নাগা প্রভৃতি আদিবাসী মানুষ বন কেটে পুড়িয়ে চাষের জমি তৈরি করে সেখানে বৃষ্টির জলের সাহায্যে আলু, ভুট্টা, সবজি প্রভৃতি চাষ করে। 2-3 বছর চাষ করার পর কি হয় না, সেই জমির উর্বরতা যখন কমে যায়, সেই জমি ত্যাগ করে একইভাবে অন্য স্থানে গিয়ে সেখানকার আবার গাছপালা পুড়িয়ে জমি তৈরি করে চাষ করে। এই কৃষিকাজ স্থানান্তর কৃষি বা ঝুম চাষ নামে পরিচিত। ওড়িশায় এই ধরনের কৃষিকে পডু বলা হয়, কেরালায় পোনম বলা হয় ইত্যাদি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে এই স্থানান্তর কৃষি পরিচিত। আর ভারতে একে ঝুম চাষ বলা হয়। জনবিস্ফোরণ কাকে বলা হয়? না, অতি অল্প সময়ে অতি দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে বা বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 2% অতিক্রম করলে তখন সেই অবস্থাকে আমরা কি বলি? জনবিস্ফোরণ বলি। উদাহরণ, ভারতে 1951 থেকে 81 সাল পর্যন্ত সময়কাল এই জনবিস্ফোরণ পর্যায়ে বা অবস্থাতে ছিল। জনবিস্ফোরণ কখন ঘটে? তার কারণগুলো কি কি? অতি উচ্চ জন্মহার, নিম্ন মৃত্যুহার, দারিদ্র্য, বাল্যবিবাহ, শিক্ষার অভাব, চিকিৎসার উন্নতি, সরকারি পদক্ষেপের অভাব। শূন্য জনসংখ্যা বৃদ্ধির বৈশিষ্ট্য। শূন্য জনসংখ্যা বৃদ্ধি প্রথমে কাকে বলে? না, কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে মোট জনসংখ্যা এবং অভিবাসনের সংখ্যার সমষ্টি এবং মোট মৃত্যুহার এবং প্রবাসনের সমষ্টি যখন সমান হয়, মানে জন্মহার, যতজন মানুষের জন্ম হচ্ছে আর যতজন মানুষের মৃত্যু হচ্ছে, সেই জন্মহার এবং মৃত্যুহারের সংখ্যা সমান হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যতজন মানে মাইগ্রেশনের মধ্যে যতজন তোমার ওই এলাকাতে আসছে এবং ওই এলাকা থেকে যতজন মানুষ বাইরে চলে যাচ্ছে, সেই সংখ্যাটা যখন সমান হয় তখন জনসংখ্যার সেই স্থিতাবস্থা বা স্থির অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধি বলে। এক্ষেত্রে মানে জন্মহারের বৃদ্ধিও, মানে জনসংখ্যার বৃদ্ধিও ঘটে না, হ্রাসও ঘটে না। জন্মহার সমান মৃত্যুহার হয়। স্বাভাবিক বৃদ্ধি আছে কিন্তু সেই বৃদ্ধির হার স্থির। অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন প্রভৃতি দেশে এই ধরনের এই পরিস্থিতি বা শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায়। যে পরের দিন আমরা আবার পরবর্তী সেটগুলো আলোচনা করব। তোমাদের যদি আমার এই মানে আলোচনাগুলো তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও।